আপনারা জানেন পুরো পৃথিবী আজ একটা টালমাটাল অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে। এই টালমাটাল অবস্থাটি একদিনে, এক মাসে, এক বছরে তৈরি হয়নি। গত বছর থেকে, গত এক দশক থেকে পৃথিবীতে একটা বদলের হাওয়া বইছে। এই বদলের হাওয়াটি হচ্ছে মৌলবাদ নিপাত যাবে, মানবতাবাদ মুক্তি পাবে। এর ভিত্তিতে আপনারা যদি তাকিয়ে দেখেন, ধর্মীয় মৌলবাদ পৃথিবীর খুব কম দেশেই আছে। যে দেশগুলোতে আছে এই দেশগুলো বেশিরভাগই মুসলিম রাষ্ট্র। এই মুসলিম রাষ্ট্রসমূহে মৌলবাদের মূল কারণটা কি? মৌলবাদের মূল কারণ হচ্ছে অশিক্ষা, কুশিক্ষা, দারিদ্রতা, বেকারত্ব এবং সর্বোপরি ধর্মান্ধতা। এই ধর্মান্ধতা পৃথিবীতে তাবৎ যুগেই ছিল, সব যুগেই ছিল। কিন্তু মানুষের শিক্ষা যখন মানুষের কাছে এসছে, প্রকৃত শিক্ষা, মানুষের কাছ থেকে ধর্মের জালে মানুষ যে অন্ধ, সেটা আস্তে আস্তে কেটে গেছে। কিন্তু মুসলমানদের ধর্ম 1400 বছর আগে আরবে, সৌদি আরবে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এসছে। মুসলমানদের কিন্তু একটি স্ক্রিপ্ট রয়েছে, যেটি কোরআন শরীফ, পবিত্র কোরআন, যেটিকে 1400 বছরেও বিকৃত করা যায়নি, যেটি এখনও যেমনটা এসছে তেমনটি আছে। পৃথিবীর কেউ কিন্তু এটা নিয়ে ডিসপিউট মুসলমানদের মধ্যে নেই। তারপরেও মুসলমানদের মধ্যে এই মৌলবাদী চেতনার বিকাশ কেন হচ্ছে? 1400 বছর আগে যে ইসলাম ছিল, এখন কেন ইসলাম বদলে যাচ্ছে? 1400 বছর আগে যে অসাম্প্রদায়িক চেতনা ছিল, সেই চেতনা কেন এখন বদলে যাচ্ছে? বিষয়টি খুবই ভেবে দেখার ব্যাপার। মুসলমান বিশ্বের এখন দুরবস্থা। একটা সময় আপনারা জানেন আল বিরুনি, আল খারেজমি, ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞান, গণিতশাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান সহ এমন কোনো শাখা নেই বিজ্ঞানের, গণিতের অথবা সমাজবিজ্ঞানের যেখানে মুসলিম বিজ্ঞানীরা, মুসলিম মনীষীরা 1200, 1000, 900, 800 সালে তাদের জ্ঞান বিজ্ঞান দিয়ে পৃথিবীকে সমৃদ্ধ করেনি। কিন্তু দিন যতই গড়িয়েছে মুসলমানদের অবস্থা ততই খাটো হয়েছে। কালান্তর নামে একটি প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষে মুসলমানদের আগমন নিয়ে একটি কথা বলেছেন। কথাটি কি বলেছেন? যে পৃথিবীতে যখন একটি দেশ আরেকটি দেশকে অধিকার করে, অর্থাৎ একটি জাতি যখন অন্য একটি জাতিকে ইনভেড করে, তখন এই দুটি জাতির মিলনে অনেক কিছু যোগ হয়, গুণন হয়। অর্থাৎ আলো আসে, বাতাস আসে, হাওয়া আসে, অন্ধকার কেটে যায়। সেখানে বিশাল একটা সমাজ গড়ে উঠে, যে সমাজটা 2 × 2 = 4 হয়। কিন্তু পৃথিবীতে একটা মাত্র ইতিহাস, সেটা হলো আরবরা যখন ভারতবর্ষে আসে, ভারতবর্ষে আসার পর এটা যোগ না হয়ে বিয়োগ হয়েছে। বিয়োগটা কি রকমের? যে একটা জাতি ছিল 4 মিলে, 4 জন মানুষ মিলে একটা জাতি ধরেন, সেই মানুষটি 2 × 2 ভাগ হয়ে গেছে, মুসলমান আর হিন্দু। এই যে বিয়োগ, এর কারণ কি? এর কারণ হচ্ছে অশিক্ষা। ধরেন 1400 শতকে যখন ইউরোপে রেনেসাঁর সূত্রপাত হয়, এর আগ থেকেই এই স্পেনে মুসলমান শাসন করেছে, আস্তে আস্তে স্পেন থেকে মুসলমান চলে গেছে। তারপরে আপনারা জানেন ওসমানীয় খেলাফত, ইউরোপের বুলগেরিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, গ্রিক, এই অঞ্চলের অনেকগুলা দেশকে শাসন করেছে। তাদেরকে আস্তে আস্তে ইউরোপ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তারপর ওসমানীয় খেলাফত গেল, আব্বাসীয় খেলাফত গেল, আর কোনো খেলাফত টিকে রইল না। এরপর এই ইউরোপিয়ান বণিকদের রমরম অবস্থা তৈরি হয়। তারা ভাস্কো দা গামা, কলম্বাসেরা প্রথমে পথ দেখিয়ে দিল, পরবর্তীতে পর্তুগিজ এবং ইতালিয়ানদেরকে বাদ দিয়ে, মার্কো পোলোদেরকে বাদ দিয়ে ব্রিটিশরা বিশ্বের নানা অঞ্চলে ছড়িয়ে পড়ল বেলজিয়াম, নেদারল্যান্ড, তারা পুরো পৃথিবীকে দখল করলো। সেই দখলও একটা পর্যায়ে আর থাকলো না। আমেরিকার উদ্ভব হলো জার্মানির, উদ্ভব হলো জাপান, ব্রিটিশ, কানাডা, অস্ট্রেলিয়া। তা এখন পৃথিবীতে এমন একটা জায়গায় এসছে যে অমুসলিম যে রাষ্ট্রগুলো, বিশেষ করে ব্রিটেন, আমেরিকা, ইউরোপ, কানাডা, এই রাষ্ট্রগুলো পৃথিবীতে এখন খুব রাজ করছে। এদের রাজ করার মূল কারণ হচ্ছে এদের রাষ্ট্রের ভিত্তি হচ্ছে জ্ঞান, এদের রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে প্রযুক্তি, এদের রাষ্ট্রের ভিত্তি হচ্ছে মুক্ত চিন্তা, এদের রাষ্ট্রের ভিত্তি হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা। অন্যদিকে মুসলমানরা
700 শতক থেকে 800 শতক থেকে 1400 শতক পর্যন্ত যারা পৃথিবীতে রাজ করে বেরিয়েছে তাদের এখন পরাজয়ের সময়। এর কারণটা কি? এর কারণটা আছে, মাহাতির মাহমুদ আপনি জানেন একজন মুসলিম স্কলার, রাষ্ট্রবিজ্ঞানী, দার্শনিক অথবা রাষ্ট্রনায়ক, যেটাই আপনি বলেন। তিনি একবার একটি লেখায় বলেছিলেন যে সারা বিশ্বে মুসলমানের দুরবস্থার মূল কারণ হচ্ছে জ্ঞানের শূন্যতা। তো তিনি ব্যাখ্যা করে বলেছেন, ইসলাম ধর্মে একটি হাদিস আছে, তালাবুল এলমে পারিদাতুন ওয়ালা কুল্লে মুসলিমিন আতাল মুসলিমাত, অর্থাৎ মুসলমান নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। ফরজ শব্দটার অর্থ হচ্ছে অবশ্যই, মানে বাধ্যতামূলক। আর মুসলমান কারা সেটাও সোজা, কিন্তু জ্ঞান শব্দটা হচ্ছে বিশাল একটা বিষয়। এই জ্ঞানটাকে এখানে কি বোঝায়? বলছে ইসলামের প্রথম যুগে জলে, স্থলে, অন্তরিক্ষে যা কিছু মানুষের কাজে আছে সেটাকেই জ্ঞান হিসেবে ধরা হতো। কিন্তু কালক্রমে ইসলামের প্রগ্রেস বা সময়ের বিবর্তনে মোল্লাতন্ত্রের কাছে এই ইসলামের জ্ঞান শব্দটি মার খেয়ে গেল। মার খেয়ে কি হলো, যে ইসলামের জ্ঞান বলতে শুধু ধর্মীয় জ্ঞানকে বোঝায়, এর বাইরে কিছুকে বোঝায় না। এই বিষয়টিকে ব্যাখ্যা করার জন্য আমাদের কবি, আমাদের বিখ্যাত কবি বাংলার বায়রন কবি নজরুল ইসলাম, তিনি বলেছিলেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজছি কোরআন হাদিস চষে। সেই কোরআন হাদিস চষে বিবি তালাকের ফতোয়া খুঁজতে গিয়ে জ্ঞান শব্দটি, জ্ঞানের পরিধি মুসলমানদের কাছে ক্ষুদ্র হয়ে গেছে। এই বিশ্বে যা কিছু কল্যাণকর এখন আছে সেগুলাতে মুসলমানদের আর কোনো অবস্থান নেই। মুসলমানরা এখন আবিষ্কার করতে পারে না, উদ্ভাবনও করতে পারে না, শুধু ভোগ করতে জানে। আর এই ভোগবাদী মুসলমানের কাছে ধর্মই হয়ে উঠছে একটি ইনস্ট্রুমেন্ট, জ্ঞান বিজ্ঞান চলে গেছে আতুর ঘরে। তো এই অবস্থায় এই ইরান, আপনারা জানেন 1989 সালে এই আয়াতুল্লাহ খোমেনি ফ্রান্স নির্বাচন থেকে এসে বা ইরানে একটি ইসলামী বিপ্লব ঘটায়। সেই ইসলামী বিপ্লবের পর আপনারা জানেন সৌদি আরবের পরে পৃথিবীর সবচেয়ে বেশি তেল, মধ্যপ্রাচ্যে যে সবচেয়ে বেশি তেলের ঘাঁটি সেটি হচ্ছে ইরান। জনসংখ্যা প্রায় 10 কোটি, বিশাল দেশ, 10 লক্ষেরও অধিক বর্গ মাইলের দেশ, বর্গ কিলোমিটারের দেশ। সেই দেশটি পারস্য, আপনারা জানেন পারস্যের সভ্যতা যদি আপনারা খুঁজতে যান কমের দিকে 6000 বছর, খ্রিস্টজন্মের 4000 বছর পূর্বে আর খ্রিস্টজন্মের পরে 2000, এই 6000 বছরের ইতিহাস, জল জলে ইতিহাস, সূর্যবীর্যের ইতিহাস, জ্ঞান বিজ্ঞানের ইতিহাস, কবিতার ইতিহাস। সেই পারস্য এখন মুখ থুবড়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গরিব দেশ ইয়েমেন, তারপরের গরিব দেশ হচ্ছে ইরান। অথচ ইরান থাকার কথা ছিল সৌদি আরব থেকেও ধনী, যাদের তেলের অভাব নাই, জনবলের অভাব নাই, সভ্যতার অভাব নাই, সংস্কৃতির অভাব নাই। তারা শুধু মরে গেছে এই ইসলামের ঠুনকো ব্যাখ্যার কারণে, ইসলামকে বোতলবন্দি করার কারণে। সব জায়গায় ইসলামকে প্রচার করতে করতে এমন একটা জিনিস দাঁড়িয়েছে, তারা এখন ইসলাম উৎপাদন করতে গিয়ে দেশকে কবর দিয়ে ফেলছে। এই অবস্থায় এখন এই দেশটি যেই কোনো সময় পতিত হবে, যেই কোনো সময় ভেঙে যাবে ইরান, যেই কোনো সময় পরাজিত হবে ইরানের আজকের দিনের রাষ্ট্রনায়করা। এবং ইরানের পরাজয়ের পর আপনারা কি দেখবেন? ইরান রাষ্ট্রটির বু কানেক্টেড দেখেন বাংলাদেশের সাথে ভারত, ভারতের সাথে পাকিস্তান, পাকিস্তানের সাথে আফগানিস্তান, আফগানিস্তানের সাথে ইরান, ইরানের সাথে ইরাক, ইরাকের সাথে তারপরে গিয়ে আপনি পাবেন ইয়েমেন। এই ইয়েমেন দেখেন এখন দুর্ভিক্ষ চলছে, 3 বেলার মধ্যে 1 বেলা খেতে পায় এরকম মানুষের সংখ্যা দেশের অর্ধেক। তারপরে ইয়েমেনের পাশে আসেন ইরাক, ইরাকও একদম সিত্তিসান হয়ে গেছে। ইরানের পর ইরাকের পর ইরান, সেটিও ধ্বংসপ্রাপ্ত। ইরানের আরেক সীমানায় আছে সিরিয়া, সেটিও ধ্বংস হতে হতে আর কিছু অবশিষ্ট নেই। তারপর আফগানিস্তান, 1500 বছর আগের যে মধ্যযুগীয় ব্যবস্থা সেটা ফিরে এসছে আফগানিস্তানে। তারপরে পাকিস্তান, 79 বছর বয়সে এই রাষ্ট্রে একটি সরকারকে 5 বছর টেনিউর পূরণ করতে দেয়নি। তারপরে তো আমরা বাংলাদেশ, এই বাংলাদেশও আজ ওই পুরনো শৌখিনদের হাতে জাতীয় পতাকা, জাতীয় সম্পদ সবকিছু আজকে খামছে ধরেছে সে পুরনো শকুনেরা। তা আমি বিশ্বাস করি ইরান এই পারস্যের পরাজয়ের পর বাংলাদেশ বুঝতে পারবে, বাংলাদেশের তরুণ সমাজ বুঝতে পারবে। আপনারা জানেন যে বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে তরুণ সমাজ, যারা আজকে ছাত্র তারাই তো আগামী দিনের নেতা,
তারাই তো আগামী দিনের ব্যবসায়ী, বুদ্ধিজীবী, সমাজসেবী, রাজনীতিবিদ। তাদের মধ্যে যদি মৌলবাদের বিকাশ ঠেকাতে না পারেন, তাদের মধ্যে যদি বিজ্ঞান মনস্ক চিন্তাভাবনা না আনতে পারেন, তাদের কাছে যদি বিজ্ঞান না আসে, তাদের কাছে যদি পরিচ্ছন্ন চেতনাবোধ না আসে, তাহলে সমাজ কিন্তু অন্ধকার হতে বাধ্য। সবগুলো ইউনিভার্সিটিতে শিবিরের জয় জয়কার মানে হচ্ছে মধ্যযুগীয় চেতনার বিকাশ বাংলাদেশে শুরু হয়ে গেছে। এই বিকাশ ঠেকাতে হলে ইরানের মতো বিপ্লব দরকার। ইরানে যে বিপ্লব এখন হচ্ছে, বাংলাদেশের মানুষকে সেটা ফলো করতে হবে। ধর্মের সেই পুরনো চিন্তা চেতনা, ধ্যান ধারণাকে বাদ দিয়ে আধুনিক চিন্তা চেতনায় ধর্মকে দেখার সময় এসছে। ধর্ম কিন্তু মানুষকে অন্ধ হতে শেখায় না, মানুষকে জ্ঞানী হতে শেখায়। কিন্তু ধর্মের যে জ্ঞানের সব পথ বন্ধ করে দিয়েছে ওই বিবি তালাকের ফতোয়া খুঁজতে খুঁজতে। কবি নজরুল, কবি রবীন্দ্রনাথ, জীবনানন্দ, এরা আমাদের সম্পদ। এই বাংলাদেশে তাদের চিন্তা, তাদের চেতনাকে আমরা ধারণ করতে হবে। আপনারা দেখেন যে বাংলাদেশ আজকে কি হচ্ছে, বাংলাদেশের মূল জনগোষ্ঠীর কত অংশ এই বিজ্ঞান চেতনার সাথে জড়িত, বিজ্ঞান চিন্তার সাথে জড়িত, আধুনিক মনস্কতার সাথে জড়িত নেই বললেই চলে। এটা যদি না করা যায় তাহলে ভবিষ্যৎ অন্ধকার। ইরানের পরাজয় অবিসম্ভাবী ভেবে আমি এইভাবে আশ্বস্ত হতে চাই, পৃথিবী এখন আর ধর্মান্ধদেরকে পৃষ্ঠপোষকতা করবে না। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত বসে আছে। আপনারা জানেন সিকিম এক সময় ভারতের অংশ ছিল না, কিন্তু ভারত সেটিকে তার অংশ বানিয়েছে। আপনারা জানেন কাশ্মীর নিয়ে নানান সমস্যা, কিন্তু সেটিও ভারতের অংশ। হায়দ্রাবাদের নিজামরাও ভারতের অংশ। তো বাংলাদেশ যদি মৌলবাদের এই আস্ফালন চলতে থাকে, তাহলে টুডে অর টুমোরো এই দেশটিও ভারতের অংশ হয়ে যেতে পারে। কিন্তু আমরা তা চাই না, কারণ আমরা 30 লক্ষ মানুষ জীবন দিয়ে, 2.5 লক্ষ নারী সম্ভ্রম দিয়ে এই দেশটিকে স্বাধীন করেছি। মুজিবের জীবনের যৌবনের বেশিরভাগ অংশ তিনি জেলখানার অন্ধপ্রকোষ্ঠে কাটিয়ে দিয়েছেন এই স্বাধীন দেশের জন্য। আমরা চাই না এই দেশটি পরাজিত হোক, এই দেশটি অন্য কেউ গ্রাস করুক, আমরা এটা চাই না। আসুন মৌলবাদীদেরকে ঠেকাই। এই মৌলবাদী চিন্তা চেতনাকে ঠেকাতে না পারলে, আপনার সন্তানকে আধুনিক বিজ্ঞান মনস্ক চিন্তা চেতনায় যদি উদ্বুদ্ধ করতে না পারেন, তাহলে আপনার এবং প্রজন্মের পরাজয় বরণ করা ছাড়া আর কোনো পথ থাকবে বলে আমি মনে করি না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে।